নমস্কার বন্ধুরা, ফিয়ারফুল স্টেশনে আরও একবার আপনাদেরকে স্বাগত জানাই। তো আমাদের আজকের গল্পটি শুরু করার আগে যদি আপনি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন অথবা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক আমাদের আজকের গল্প। আমাদের আজকের গল্প মহীন্দ্র চক্রবর্তীর লেখা সীতানাথের অদ্ভুত উড়ে ঝুপড়ি। রাত্রি তখন বেশ ভালোই গভীর, চারিদিক একেবারে নিস্তব্ধ শুনশান। প্রচণ্ড গতিতে একটা বাইক ছুটে চলে ফাঁকা রাস্তার উপর দিয়ে। কিছুটা যাওয়ার পরেই হঠাৎ করে একটা প্রচণ্ড জোরে আওয়াজ করে রাস্তা থেকে কিছুটা দূরে ছিটকে পড়ে বাইকটা। বাইক আরোহীর রক্তাক্ত নিথর দেহ পড়ে থাকে একটা বিশাল শাল গাছের নিচে। পুরুলিয়া এবং ঝাড়খণ্ডের সীমান্তবর্তী একটি ছোট্ট গ্রাম বগরুডিহি, সেখানের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের একটি বিল্ডিং তৈরি হচ্ছে, আর সেই কাজ পেয়েছে পলাশের কোম্পানি। সাইট ম্যানেজারের দায়িত্বেই কাজ চলছিল। পলাশ প্রথমবার সেখানে এসেছিল, তারপর আর আসার প্রয়োজন পড়েনি। আজ কয়েকদিন হলো কাজ বন্ধ হয়ে রয়েছে। নিরুপায় হয়ে পলাশকে আসানসোল থেকে আসতে হয় সেখানে। আসার সময় মনে মনে ঠিক করে নেয় বিকেলের মধ্যে সমস্যা মিটিয়ে দিয়ে রাতটা রঘুনাথপুরে বন্ধু জ্যোতির্ময়ের কাছে থেকে পরদিন আবার ফিরে যাবে আসানসোল। আগেরবার যখন সে এসেছিল, কাজের চাপের কারণে জ্যোতির্ময়ের সঙ্গে দেখা করা হয়ে ওঠেনি। তাতে তার রাগও হয়েছিল ভীষণ। তাই সেবার কথা দিয়েছে পরের বার যখন সে পুরুলিয়াতে আসবে, জ্যোতির্ময়ের কাছে একটা রাত থেকে তারপর ফিরবে আসানসোলে। দূরত্বটা অনেকটাই হলেও নিজের বাইক নিয়ে বেরোতেই বেশি পছন্দ করে পলাশ। কারণ অবশ্য একটা রয়েছে, রাস্তায় কাছে পিঠে কোনো দর্শনীয় স্থানের সন্ধান পেলে কাজের থেকে ফুরসত মিললে এক চক্কর ঘুরে আসা যায় নিজের বাইক থাকতে। বগরুডিহিতে পৌঁছে পলাশ জানতে পারে সাইডে কাজ করা শ্রমিকেরা মজুরি বাড়ানোর দাবিতে কাজ বন্ধ করে দিয়েছিল। সাইট ম্যানেজার যেহেতু সেখানকারই মানুষ, তাই সে প্রথমটাই অনেকবার অনেক রকমভাবেই তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে কাজ শুরু করার চেষ্টা করেছিল, কিন্তু তার সকল চেষ্টা ব্যর্থ হলে পরে পলাশকে সেখানে আসতে হয়। মজুরদের সাথে কথাবার্তা বলে পুনরায় কাজ শুরু করার ব্যবস্থা করে আগামীকাল থেকে। এখন প্রায় সন্ধে হয়ে এসেছে, এবার বেরোনো দরকার, না হলে রঘুনাথপুরে পৌঁছতে পৌঁছতে অনেক রাত হয়ে যাবে। বসে বসে একথা ভাবতে ভাবতেই পকেটে রাখা ফোনটা বেজে ওঠাতে সেটা বের করে দেখে জ্যোতির্ময়ের ফোন। হ্যাঁ বল। আরে কি বলবো, তুই বল, কোথায় তুই? এই যে ভাই, এদিকের কাজ সমস্ত হয়ে গেছে, এবার বেরোবো। আরে এখনো বেরোসনি তুই? পৌঁছতে পৌঁছতে অনেক রাত হয়ে যাবে। বর্ষার সময় বুঝতেই পারছিস, যখন তখন বৃষ্টি নামতে পারে। তাছাড়া রাস্তাঘাটও একেবারে ফাঁকা হয়ে যাবে, আর উপর আবার জঙ্গল। তুই বরং এক কাজ কর, শোন, আজ রাতটা কোনো রকমে ওখানেই থেকে যা, কাল না হয় ভোর ভোর চলে আসিস। আরে না রে ভাই, কাল সকালেই আমাকে আসানসোলে ফিরতে হবে, কোনো চান্স নেই আজকেই তোর ওখানে যাব। আর তাছাড়া মেঘের অবস্থা এখন তো ভালোই দেখাচ্ছে রে, বৃষ্টি হবে বলে তো মনে হচ্ছে না। আচ্ছা, যা ভালো বুঝিস কর তাহলে, আর সাবধানে আসিস। ফোনটা কাটার পর পলাশ দেখে
তার সাইড ম্যানেজার অতুল মজুমদার তার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। তাকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে পলাশ প্রশ্ন করে, কি হলো, কিছু বলবেন অতুলবাবু? না, মানে স্যার, এখন কোথায় যাবেন আপনি? রাত তো অনেকটাই হলো। এসব গ্রামাঞ্চলে অনেক তাড়াতাড়ি রাত্রি হয়ে যায়, তাই আর কি। যাব রঘুনাথপুরে। ওখানে আমার এক বন্ধু থাকে, জ্যোতির্ময়। আর রাতে আমার কোনো সমস্যা নেই অতুলবাবু। রাত্রিবেলা ফাঁকা রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে যাওয়ার মজাটাই আলাদা। এমন সময় একজন শ্রমিক অতুল মজুমদারের একেবারে কাছে ঘেঁষে এসে ফিস ফিস করে বলল, অতুলদা, মানে বাবু ওই ঘোলাবাড়ির জঙ্গল পার করে যাবে। আই তো রাতে ওটা কি ঠিক হবে? তাদের ফিসফিসানিতে পলাশ ঘুরে তাকায় অতুলের দিকে। অতুল আমতা আমতা করে বলে, আসলে স্যার, আপনাকে এখান থেকে রঘুনাথপুর যেতে হলে ওই গোলাবাড়ির জঙ্গল পার করে যেতে হবে তো। আর ওই জঙ্গলের কাছে পৌঁছতে পৌঁছতে প্রায় রাত্রি 10টা পার হয়ে যাবে। তারপর ও রাস্তা দিয়ে যাওয়াটা মোটেও ঠিক হবে না স্যার। আজ বিগত কয়েক বছর ধরেই ওই রাস্তা দিয়ে রাত্রি 10টার পর যারাই পার হতে গেছে, বেঘরে তারা প্রাণ হারিয়েছে। অদ্ভুতভাবে তাদের গাড়ি পাল্টি খেয়ে পড়ে থাকে রাস্তার ধারে। অথচ পুরো ফাঁকা রাস্তা, কোনোভাবেই অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স থাকে না। লোকেরা বলে ওই সব অ্যাক্সিডেন্ট নাকি তেনারা ঘটিয়ে থাকেন। তাই আজ 2 বছর ধরে ভুল করেও কেউ যায় না রাত্রি 10টার পর। তাই বলছিলাম আর কি স্যার, জেদ করবেন না আর। আজ রাতটা কোনো রকমে এখানে থেকে যান না, আপনার কোনো রকম অসুবিধা হবে না। কাল ভোর ভোর না হয় বেরিয়ে পড়বেন। না অতুলবাবু, তা হয় না। আমি যখন একবার ঠিক করে নিয়েছি আমি যাব, তো আমাকে যেতেই হবে। আপনি চিন্তা করবেন না, আমার কিচ্ছুটি হবে না। আর তাছাড়া আপনার মুখ থেকে এই ঘটনার কথা শুনে আমার তো বেশ একটা রোমাঞ্চকর অনুভূতি হতে শুরু করেছে মশাই। আচ্ছা স্যার, যেতে যখন হবেই বলছেন, তখন একটা কথা বলি, মনে রাখবেন। ও রাস্তা দিয়ে যাওয়ার সময় যাই দেখুন না কেন, আপনার আশেপাশে যাই ঘটুক না কেন, রাস্তার মাঝখানে দাঁড়াবেন না, বাইকের ব্রেক কষবেন না, সোজা বেরিয়ে যাবেন প্লিজ স্যার, প্লিজ। আর রঘুনাথপুর পৌঁছে একটু ফোন করবেন। আমরা খুব চিন্তার মধ্যে থাকবো স্যার, কারণ জায়গাটা প্রচন্ড খারাপ স্যার। চারিদিক একেবারে ঘুটঘুটে অন্ধকার। সম্ভবত 2-1 দিনের মধ্যেই অমাবস্যা। হেডলাইটের আলোয় সেই অন্ধকারের বুক চিরে সামনের দিকে এগিয়ে চলেছে পলাশের বাইক। রাত্রির নিস্তব্ধতার বুকে তার বাইকের যান্ত্রিক আওয়াজ আর ঝিঝি পোকাদের তীব্র ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। আকাশটা একটু আগেও পরিষ্কার ছিল, কিন্তু এখন তারাগণেরা গভীর কালো মেঘের বুকে মুখ লুকোতে শুরু করেছে ধীরে ধীরে। হয়তো কিছু সময়ের মধ্যেই অঝোর ধারায় নেমে আসবে বৃষ্টি। আর ভরা শ্রাবণের রাতে বৃষ্টি মানে সহজে থামার নয়। বাইকের গতিটা বাড়িয়ে দেয় পলাশ। বৃষ্টি নেমে আসার আগে যতটা এগোনো যায় এগিয়ে যাওয়াটাই ভালো। কিন্তু বিধি বাম, কিছুটা যাওয়ার পরেই শুরু হয়ে গেল মুষলধারে বৃষ্টি। রাস্তায় কিছু দেখা যাচ্ছে না। বৃষ্টির প্রতিটা ফোঁটা যেন ঢেকে দিচ্ছে হেডলাইটের আলোটাকে। এখান থেকে ঘোলাবাড়ির জঙ্গলটা প্রায় 1-1.5 কিলোমিটার দূরে। সেখানের রাস্তার অবস্থা বেহাল। অতএব এই তীব্র বৃষ্টির মধ্যে সেখান দিয়ে বেরোতে গেলে হিতে বিপরীত হতে পারে। তার থেকে বৃষ্টিটা একটু থামার অপেক্ষা করে এগোনোটাই বুদ্ধিমানের কাজ হবে। না হলে পূর্বেকার ঘটনাগুলোর মতোই
এলাকার মানুষের কাছে এবারও একটা বিশ্বাস তীব্র হয়ে উঠবে ওখানের প্রেত আত্মারাই এই অ্যাক্সিডেন্ট ঘটায়। কিন্তু সামনাসামনি দাঁড়ানোর কোনো জায়গা নেই। এই বৃষ্টির মধ্যে তো ফাঁকা রাস্তার ধারে বা গাছতলাতেও দাঁড়িয়ে থাকা সম্ভব নয়। এমন সময় পলাশের নজরে পড়ে সামনের রাস্তার ডান দিকে খড়ের চালার একখানা অস্থায়ী যাত্রী প্রতীক্ষালয়। তার সামনে বাইকটাকে স্ট্যান্ড করে চালাটার নিচে এসে দাঁড়িয়ে পকেট থেকে রুমালখানা বার করে এনে ঘাড় মাথা ভালো করে মুছতে থাকে। একে বৃষ্টিতে সারা শরীর ভেজা, তার উপর বইতে থাকা ঠান্ডা হাওয়াতে হালকা হালকা শীত করতে শুরু করেছে। ব্যাগের ভিতর থেকে সিগারেটের প্যাকেট আর দেশলাইটা বার করে এনে দু হাতের তালুতে কোনো রকমে হাওয়া আড়াল করে সিগারেটটা ধরায় পলাশ। সবে দুটান দিয়েছে এমন সময় তার পিছন থেকে একটা ক্ষণক্ষণে কণ্ঠস্বর ভেসে আসে। একটু আগুন হবে বাবু। চকিতে পিছনে ফিরে তাকায় পলাশ। বিদ্যুতের ক্ষণিক আলোতেই পলাশ দেখে ঠিক তার পিছনে একজন লোক দেওয়ালে হেলান দিয়ে উবু হয়ে বসে আছে মেঝেতে। স্বাভাবিকভাবেই পলাশের মনে প্রশ্ন আসে, এত রাতে এখানে কি করছে লোকটা? আর যতদূর পর্যন্ত তার জানা, আশেপাশে সামনাসামনি কোনো গ্রাম তো নেই। তাহলে লোকটা আবারও বলল, কি হলো বাবু? যদি আগুনটা একটু জ্বালাই দেন, বিড়িটা একটু ধরিয়ে লিতুম আর কি। মার দিয়া সালাই খানা শেষ হইয়া গেছে। পলাশ দেশলাইখানা বাড়িয়ে দেয় লোকটার দিকে। সে কানে গুজে রাখা বিড়িখানা বার করে এনে সামনে পিছনে ফু দিয়ে জ্বালিয়ে এক মুখ ধোঁয়া ছেড়ে বলল, তা কোথায় যাওয়া হবে এত রাতে? পলাশ পাল্টা প্রশ্ন করে লোকটাকে, কেন বলো তো? আর এত রাতে তুমি বা কি করছো এখানে? লোকটা হেসে উঠে বলে, কেন বাবু, আমাকে কি মানুষ বলে মনে হচ্ছে নাই? না না, ওই আপনি যে রাস্তা দিয়ে আসছিলেন ওই পাশের গ্রামে একটা হাট বসে, এখান থেকে আসছিলাম। এর অবস্থা খারাপ দেখিয়ে এখানটায় ঢুকিয়ে বস। আর ঘর এই কাছেই বটে, বেশি দূরে লয়, এই পাশের একটা গ্রামে। পলাশ এবার একটু স্বাভাবিক হয়ে বলল, আমি যাব রঘুনাথপুরে আমার এক বন্ধুর কাছে। কি বাবু, তাইলে তো আপনাকে গোলাবাড়ির জঙ্গল পেরিয়ে যেতে হবে। পলাশ সব জানা সত্ত্বেও কিছু না জানার ভান করে বলল, হ্যাঁ, তো তাতে কি হয়েছে? আপনাকে কেউ কিছু বলে নাই? রাত 10টা বাজে গেলে আর ও রাস্তা দিয়ে কেউ গাড়ি ঘোড়া নিয়ে যায় নাই বাবু। জায়গাটা মোটেই ভালো লয়, বহুত ঘটনা ঘটিয়ে গেছে ইয়ার আগে। যারা গেছে কেউ বাঁচে লাই। সেখানে রাত বাড়ার সাথে সাথে এনাদের অগাধ বিচরণ শুরু হয়ে যায়। হ্যাঁ, আমি শুনেছি। ওসব আজগুবি গাল গল্পে বিশ্বাস করি না। এর আগে যাদের সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছে তারা নিশ্চয়ই নেশা ভাঙ করে গাড়ি চালাচ্ছে। সাহস থাকা ভালো, কিন্তু বেশি দুঃসাহস ভালো লয় বাবু, তাতে নিজেরই ক্ষতি হয়।
লোকটার কথার মধ্যে যেন একটা প্রচ্ছন্ন হুঁশিয়ারি ছিল। বেশ আজব লোক তো সে, বোধ হয় ভয় দেখানোর জন্যই এত কথা বলছে। এইসব ভেবে পলাশ একবার পিছনে ফিরে তাকায় লোকটাকে দেখার জন্য। বিদ্যুতের আলোয় পলাশ পরিষ্কার দেখতে পায় সেখানে কেউ নেই, শুধু সে একা দাঁড়িয়ে রয়েছে। সব কিছু কেমন যেন তালগোল পাকিয়ে যায় তার মনের মধ্যে। না, তার পরিষ্কার মনে আছে একটু আগেও লোকটা ওখানে বসে বসেই তার সঙ্গে কথা বলছিল। আর আরে এই চালা থেকে বেরিয়ে বাইরের দিকে যেতে গেলে একটাই রাস্তা, আর সেটা তার সামনে দিয়ে। সেখান দিয়ে গেলে তো সে দেখতে পেত, কিন্তু এও কিভাবে সম্ভব? একটা আস্ত জল জ্যান্ত মানুষ হঠাৎ কর্পূরের মতো উবে যেতে পারে না। তবে তবে কি সে মানুষ নয়? তার অবিশ্বাসী মনেও যেন এক টুকরো বিশ্বাসের মেঘ ঘনীভূত হতে থাকে। এদিকে বৃষ্টির বেগ একটু কমে এসেছে, আর এক মুহূর্তও সেখানে দাঁড়িয়ে থাকা ঠিক হবে না ভেবেই পলাশ বাইকে স্টার্ট দিয়ে এমন সময় আবার তার মনে হলো পিছন থেকে কেউ যেন মৃদু স্বরে তার কানের কাছে মুখ নিয়ে এসে বলছে, সাহস ভালো নয় বাবু। পলাশ বাইকের গতি বাড়িয়ে দেয়। আরো কিছুটা এগোনোর পর একটা কালো কাক একেবারে অন্ধের মতো উড়ে এসে সোজা তার বাইকের হেডলাইটে ধাক্কা মেরে পড়ে যায় রাস্তার উপর। যেন গাছের উপর থেকে কেউ সেটাকে পলাশের বাইক লক্ষ্য করে ছুঁড়ে মারল। না, বাইক থামালো না পলাশ। স্পিডটা কিছুটা কম করে ঈষৎ পিছনে তাকিয়ে দেখলো কাকটা মরে পড়ে আছে। এসব কি ঘটে চলেছে? আরে এত রাতে কাক আসবে কোথা থেকে? মনের মধ্যে একটা প্রশ্ন উকি দিতে থাকে। তাহলে কি এ রাস্তা সম্পর্কে যা শোনা যায় আর পুরোটা মিথ্যে নয়? নিজের মনকে সংযত করে পলাশ। এখন এই অবস্থাতে ভয় পেয়ে গেলে বাকি রাস্তাটা হয়তো আর যাওয়া সম্ভব হয়ে উঠবে না, আর এখান থেকে ফিরে যাওয়াও মুশকিল। আবারও বেশ কিছুটা এগোনোর পর সামনের দিকে তাকিয়ে তার মনে হলো কি একটা জিনিস যেন তার হেডলাইটের আলোটাকে একেবারে ঢেকে দিচ্ছে। সেটা যে আসলে কি জিনিস তা সে পরিষ্কার করে দেখতে পায় না, কিন্তু এভাবে তো অন্ধকারের মধ্যে বাইক চালানো সম্ভব নয়। সামনে যদি কোনো গর্ত থাকে, বাইকের গতি কমিয়ে আনতে হেডলাইট ছেড়ে জিনিসটা ধীরে ধীরে উঠে আসছে সামনের দিকে। কালো ধোঁয়ার কুণ্ডলী আকৃতির দুটো হাত গাড়ির মিটারের কাঁটাটা শেষ প্রান্তে গিয়ে ঠেকেছে। দুরন্ত গতিতে ছুটে চলেছে বাইকটা। কিছুটা যাওয়ার পরে হাত দুটো অদৃশ্য হয়ে যায়। হঠাৎ সামনে তাকিয়ে রাস্তার মধ্যে দেখে একজন লোক সেখানে দাঁড়িয়ে আছে, একেবারে খালি গা, কালো মিশমিশে চেহারা। সাথে সাথে ব্রেক কষে পলাশ। গাড়িটার গতি বেশি থাকায় তাল সামলাতে না পেরে একেবারে গাড়ি সহ লোকটার গায়ের উপর গিয়ে পড়ে। কিছুক্ষণ পর কোনো রকমে উঠে দাঁড়ায় পলাশ। বাঁ পাটা বিশ্রী ভাবে ছড়ে গেছে। কিছুটা দূরে মোবাইল ফোনটা পড়ে একেবারে সব পার্টস আলাদা হয়ে গেছে। এতক্ষণের এই সকল ঘটনার আকস্মিকতায় সেই লোকটার কথা মনেই ছিল না পলাশের। আরে লোকটা কোথায় গেল? পরিষ্কার মনে আছে ব্রেক কষার ফলে একেবারে লোকটার গায়ের উপর গিয়ে পড়েছিল সে, কিন্তু না, কোনো লোকের অস্তিত্ব নেই সেখানে। পলাশ বুঝতে পারে তার সমূহ বিপদ। কোনোরকম ভাবে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হাঁটতে কিছুটা যাওয়ার পর ডান দিকের রাস্তা থেকে একটু নিচের দিকে একটা ক্ষীণ আলো দেখতে পায়। এখানে গিয়ে দেখে
একটা ঝুপড়ি মতো চালা ঘর, আর তার খোলা বারান্দার একপাশে একটা উঁচু মতো মাটির বেদিতে কাঠের উনুনের উপর বসানো রয়েছে একটা অ্যালুমিনিয়ামের কালচে ডেকচি। সম্ভবত তাতে চা ফুটছে। পলাশ মনে মনে ভাবে, এখানে যখন চায়ের দোকান আছে তাহলে নিশ্চয়ই মানুষ থাকবে। কেউ আছেন? কিছু বলছেন বাবু? কথাটা শোনা যায় ঠিক তার পিছনের দিক থেকে। ঘুরে তাকিয়ে দেখে একজন বেশ হাট্টা কাট্টা মধ্যবয়স্ক লোক কাঁধে এক বোঝা শুকনো কাঠ নিয়ে দাঁড়িয়ে আছে। এ নিশ্চয়ই এই দোকানেরই লোক হবে। পলাশ লোকটির দিকে ঘুরে দাঁড়িয়েছে। তার বাঁ পায়ের হাঁটুর দিকে নজর যেতেই লোকটি কাঁধ থেকে কাঠের বোঝাটি একপাশে নামিয়ে রেখে বলে, এ কি কি হয়েছে আপনার? এ মা, হাঁটুটা তো একেবারে বিশ্রীভাবে ছড়ে গেছে, এখনো রক্ত পড়ছে তো। পলাশ সব ইতিবৃত্ত খুলে বলে তাকে। লোকটা পলাশের মুখের দিকে এক অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থেকে বলে, অ্যাক্সিডেন্ট? তা যা হয়েছে হয়েছে বাবু, আসুন দোকানের ভিতরে এসে বসুন। আপনার ক্ষতস্থানে এক্ষুনি কিছু একটা লাগানো দরকার, না হলে রক্ত ধরবে না। ঘরের একটা কোণায় রাখা একখানা মাটির হাঁড়ির ভিতর হাত ঢুকিয়ে কিছু সবুজ পাতা বার করে এনে সেটাকে দুই হাতের মাঝখানে চটকে লাগিয়ে দেয় পলাশের ক্ষতস্থানে। সাময়িক একটু আরাম বোধ হতে থাকে তার। তারপর এক কাপ চা এনে পলাশের হাতে দিয়ে বলে, তা এই এত রাতে এ রাস্তা দিয়ে আসতে গেলেন কেন বাবু? কেউ আপনাকে বারণ করেনি? পলাশ আমতা আমতা করে বলে, না মানে আমার ওসবে বিশ্বাস ছিল না বিন্দু মাত্র, কিন্তু আজ আমার সঙ্গে যা ঘটেছে, নিজের চোখে যা সব কিছু দেখেছি, তাতে করে আর অবিশ্বাসের কোনো স্থান নেই মনের মধ্যে। আপনার কপাল ভালো যে আপনি এখনো বেঁচে আছেন। আজ পর্যন্ত কেউ জীবিত ফিরে আসতে পারেনি বাবু। তবে এখন আপনার আর কোনো চিন্তা নেই। এই সীতানাথের ঝুপড়িতে আপনার কোনো বিপদ হবে না। এই অবস্থাতে তো আর ফিরতে পারবেন না। এই বেঞ্চটাতেই না হয় শুয়ে কোনো রকমে আজকের রাতটা কাটিয়ে দিন। পলাশ পায়ে যন্ত্রণার কারণে এতক্ষণ বিষয়টাতে খেয়াল করেনি। এবার মনে একটু সন্দেহ হওয়াতে সে সীতানাথকে জিজ্ঞাসা করে, আচ্ছা, এত রাতে তুমি দোকান খুলে রেখেছ আর বলছো এই রাস্তা দিয়ে কেউ রাত্রি 10টার পর আর হয় না, তাহলে তুমিই বা একাকী এভাবে দোকান খুলে বসে রয়েছো কেন? আসলে বাবু, আমি দিনের বেলাতে অন্য জায়গায় অন্য কাজ করি, রাতের দিকে দোকানটা খুলি। আমার সব চায়ের খদ্দের রাতের বেলাতেই আসে। তারাও এই আশেপাশেই কাজ করে, কেউ কেউ জঙ্গল পাহারা দেয়। আর ভয়টা রাস্তার ওই দিকটায়, ঠিক যেখানে আপনার বাইক পড়ে রয়েছে, এদিকে কিছু নেই। এমন সময় দোকানের বারান্দা থেকে একজন লোক ডাক পারল, কই সীতানাথ খুড়ো বলছি, আছো নাকি? এক কাপ চা দাও দেখিন। তারপর বাইরের বাঁশের বেঞ্চটাতে বসতে বসতে এক ঝলক তাকিয়ে দেখে নিল পলাশের দিকে। পরে সীতানাথকে উদ্দেশ্য করে বলল, ও কে নতুন নাকি?
কখন হলো? কিসের সঙ্গে অ্যাক্সিডেন্ট হলো? সীতানাথ একেবারে খেকিয়ে উঠে বলল, কেন রে মিনছে, অত জেনে তোর কি হবে? তুই চাটা খা, তারপর এখান থেকে ভালোই ভালোই কেটে পড়। সেই আগন্তুক লোকটি এবার যেন পলাশকে শুনিয়ে শুনিয়ে বলল কথাটা। না মানে আমার লরিতে কাঠ লোড হয়ে গেছে, এই ছাড়বো এবার, তাহলে সঙ্গে করে নিয়ে চলে যেতাম আর কি। না, বাবু যেতে পারবে না, চোট লেগেছে। আর তাছাড়া তুই কি একবার বললে বুঝিস না নাকি? যা এখান থেকে। পলাশ ঘরের ভেতর থেকে বলল, আরে না না, আমি যাব দাদা, আপনি একটু দাঁড়ান। দেখো, তুমি বারণ করছো, অথচ বাবু যাবো বলছে। না, যাবে না, যা পড়া মুখ এখান থেকে। গেলি? লোকটা মনে মনে গজগজ করতে করতে চলে যায় সেখান থেকে। সীতানাথ দোকানের ভেতরে ঢুকে এসে একটু ধমকের সুরেই বলল, যদি ভালো চান তো কেউ ডাকলেই শুধু যাবো যাবো করবেন না, না হলে আপনাকে বাঁচানোর সাধ্যি এই সীতানাথের বাপেরও নেই। চুপটি করে এখানে শুয়ে থাকো। একবারই তো বলেছি, এই সীতানাথের ঝুপড়িতে আপনি নিরাপদ, আপনার কোনো ভয় নেই। আর আমার দোকানে অনেক অনেক খদ্দের আসবে, তারা নানা ধরনের কথাবার্তা বলবে। আপনি সব কথাতে কান দেবেন না, আর ভুল করেও প্রত্যুত্তরে কিচ্ছুটি বলতে যাবেন না যেন, মনে থাকবে তো। সীতানাথের কথা শুনে পলাশ একেবারে ভেবাচেকা খেয়ে যায়। বলে, কেন? উত্তর দিলে কি হবে? ওরা কারা? সীতানাথ এবারে অনেকটাই শান্তস্বরে বলে, আপনার সকল প্রশ্নের উত্তর আপনি কাল সকালেই পেয়ে যাবেন। আপনার পায়ের অবস্থা ভালো নয় বাবু, আমি ওষুধ লাগিয়ে দিয়েছি, ঠিক হতে একটু সময় লাগবে। এই চাদরটা নিন, ঠান্ডা লাগলে এটা গায়ে দিয়ে শুয়ে পড়ুন, ছেলে মানুষই করবেন না। পলাশ আর কোনো কথা বলেনি। সীতানাথও লণ্ঠনের আলোটিকে কমিয়ে দিয়ে বাইরের বারান্দাতে বেরিয়ে আসে। পলাশ সেই বেঞ্চে শুয়ে শুয়ে দেখতে থাকে, রাত বাড়ার সাথে সাথে যেন সীতানাথের দোকানের লোকজনের আনাগোনা বাড়তে থাকে। এক এক দল আসে, কথা বলে, গল্পগুজব করে, চা খায়, আবার চলে যায়। তাদের কথাবার্তা মৃদু মৃদু ভেসে আসতে থাকে পলাশের কানে। সীতানাথ একবার করে ফাঁকা পেলেই উকি মেরে দেখে নেয় পলাশকে। পলাশও এক সময় পরিষ্কারভাবে শুনতে পায় কেউ একজন সীতানাথকে বলছে, থাক পুরো, এই সদ্য সদ্য হয়েছে, একটু সময় লাগবে সামলাতে। থাক, আজ আর বিরক্ত করার দরকার নেই, কালকে না হয় আলাপ পরিচয় করা যাবে। এসব কি আবোল তাবোল বলছে লোকটা। পলাশের মনে হলো একবার বাইরে বেরিয়ে গিয়ে দেখি ওরা কারা, কিন্তু পরক্ষণেই সীতানাথের সাবধান বাণী মনে পড়ে গেল। আর এদিকে হাঁটুতেও ভীষণ রকমের খিঁচ ধরে রয়েছে, সেটা কোনোভাবেই ভাঁজ করা যাচ্ছে না। যা হবে কাল সকালে দেখা যাবে। কখন যেন চোখটা লেগে গিয়েছিল পলাশের। হঠাৎ একটা কড় কড় করে বাজ পড়ার শব্দে উঠে বসে বেঞ্চের উপর।
বাইরে তখন প্রচণ্ড জোরে বৃষ্টি শুরু হয়েছে। কিন্তু কি, তার সামনে তার মুখের দিকে ঝুঁকে পড়ে দাঁড়িয়েছিল কয়েকজন বীভৎস দর্শন লোক। কারো চোখ কোটর থেকে নিচের দিকে ঝুলে আছে স্প্রিং বলের মতো, কারো পা নেই, সে মাটিতে পেটের উপর ভর দিয়ে সরীসৃপের মতো দাঁড়িয়ে রয়েছে, মুখটাকে সামনের দিকে ঝুঁকিয়ে। দুই একজনের পেট ফেটে নাড়ি ভুড়ি সব ঝুলে আছে, কারো কারো মাথাটা ফেটে গিয়ে দুফাক হয়ে রয়েছে। ভয়ে একটা আর্ত চিৎকার পেরিয়ে আসে পলাশের মুখ দিয়ে। আর ঠিক তখনই তার পিছন থেকে শোনা যায় একটা গুরুগম্ভীর কণ্ঠস্বর। আবার এসেছিস তোরা? বললাম না যা এখান থেকে, যা। লোকটা সামনে এসে দাঁড়ালো পলাশের। তখন সেখান থেকে সমস্ত সেই বীভৎস দর্শন শরীরগুলো ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। কিন্তু সেই লোকটার মুখের দিকে তাকাতেই পলাশ আবারও বেশি ভয় পেয়ে কুঁকড়ে যায়। এ তো সীতানাথ, কিন্তু তার শরীরের একটা দিক বিভৎসভাবে পুড়ে গেছে। এ অবস্থাতে তো কোনো মানুষ জীবিত থাকতে পারে না। তাহলে কি এও ওদের দলেরই লোক? মনে ভাবে পলাশ। সীতানাথ বলে, আপনি ঠিকই ধরেছেন বাবু। একটু আগে আপনি যাদেরকে দেখলেন প্রত্যেকে এই রাস্তায় অ্যাক্সিডেন্টে মারা গেছে। মনের মধ্যে অতৃপ্ত বাসনা নিয়ে মরেছে তো বাবু, তাই মুক্তি হয়নি। আসে প্রতি রাতে আমার দোকান, চা খাওয়ায় চলে যায়। তবে আপনার ভয় নেই, এই সীতানাথের ঝুপড়ির ভেতরে ওরা আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আপনি শুয়ে পড়ুন। এমন সময় দুটো হাত ধীরে ধীরে এগিয়ে আসে পলাশের দিকে, আর তার ধাক্কাধাক্কিতে সে পড়ে যায় বেঞ্চ থেকে। চোখ খুলে তাকিয়ে দেখে সকালের আলো ঘরে ঢুকছে, আর তার বন্ধু জ্যোতির্ময় আর সঙ্গে আরো দুটো লোক তার মুখের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে দাঁড়িয়ে রয়েছে। কিন্তু ঘরের কি অবস্থা? সব যেন পুড়ে গিয়েছে, আর সে এতক্ষণ ধরে যেখানে শুয়েছিল সেটা একটা আধপোড়া বেঞ্চ। কোথায় দোকান? কিছুই তো নেই। জ্যোতির্ময় জিজ্ঞাসা করলো, এখানে তুই কি করছিস? আমি তো তোকে ফোনে না পেয়ে ভোর রাতে বাইক নিয়ে বেরিয়ে পড়ি। এখানে পৌঁছে দেখি রাস্তার উপর তোর বাইক পড়ে রয়েছে, কিন্তু তুই নেই। পরে রাস্তায় বেরিয়ে যাওয়া এই দাদাদের নিয়ে এখানে এসে দেখি তুই শুয়ে আছিস। অনেক ডাকাডাকির পরেও যখন সারা শব্দ কিছুই পেলাম না, তখন ধাক্কা দিলাম। পলাশ গতকাল রাতের সমস্ত ঘটনা তাকে খুলে বলে। জ্যোতির্ময় সব কিছু শোনার পর বিস্ময়ের সঙ্গে বলে, তাও কিভাবে সম্ভব? হ্যাঁ, এখানে সীতানাথের একটা ঝুপড়ি মতো চায়ের দোকান ছিল, কিন্তু গত মাসের এক সন্ধ্যের সময় বাজ পড়ে ওই দোকানের মধ্যেই সীতানাথ মারা যায়, আর দোকানটাও পুড়ে ছাই হয়ে যায়। তা তো তুই নিজের চোখেই দেখতে পাচ্ছিস। পলাশের মুখ দিয়ে আর কোনো কথা বেরোয় না। সে সেভাবেই নির্বাক হয়ে তাকিয়ে বসে থাকে সেখানে। আমাদের আজকের গল্প এই পর্যন্তই। তো গল্পটি কীরকম লাগলো সেটি কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করুন। তো দেখা হচ্ছে পরের মঙ্গলবার। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।